আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আলোচনার জন্য আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী সায়েদ আব্দুল্লাহ। সায়েদ আব্দুল্লাহ, আপনাকে স্বাগতম আমাদের আজকের আলোচনায়। খুব রিসেন্টলি যদি বলা হয়, এক সময় অনলাইন অ্যাক্টিভিস্ট ছিলেন, সেখান থেকে আজ আপনার বিশেষণে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। যদি ভুল না বলি 2 এপ্রিল হয়তো আপনি জয়েন করেছেন, 3 সপ্তাহের মতো সময় গেছে। কেমন লাগছে নতুন দায়িত্ব? আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, কাজ করার অপশন ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি কাজ করতে ভালোবাসি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এমন কাজ আমি সবসময় করতে চেয়েছি যে কাজটা করে জেনুইন ইম্প্যাক্টটা ক্রিয়েট করা যায়। এবং হয়তো বা অ্যাপয়েন্টমেন্টের পরে মানে অফিসিয়াল ডেকোরামে কাজ করা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে, কিন্তু এই কাজগুলোর সাথে কিন্তু আমি অনেকদিন যাবতই জড়িত। ইনফ্যাক্ট আমার ইউনিভার্সিটি লেভেল থেকেই অনেকগুলো ভলান্টারি কাজ কিন্তু করেছে এবং সেগুলা যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে সেগুলো করতে গিয়ে। জাস্ট আমার মনে পড়ে যে ধরেন পাহাড়ি যারা বাচ্চারা আছে বা চর এলাকার বাচ্চারা আছে, হাওড় এলাকার বাচ্চারা আছে, তাদেরকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য আমি ভলান্টারি অনেক সার্ভিস ছিল এবং অনেক বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু চলে এসেছে, যেটা হয়তো বা তাদের জন্য নর্মালি আসার একটু মুশকিল ছিল। তাদের এফোর্ট ডেফিনেটলি ছিল, হয়তো বা পথ দেখানোর কাজটা আমি টুকটাক করতে পেরেছিলাম। এছাড়া অনেক ভলান্টারি কাজ আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে করতাম। অ্যাট দ্য সেম টাইম এই কাজগুলো করতে গিয়ে আমার ভেতরে যেটা রিয়ালাইজেশন আসতো, আমি আমার মেইন কাজের পাশাপাশি যে বিভিন্ন ডাইমেনশনে কাজটা করেছি সেগুলো আমাকে ক্রমাগত ঋদ্ধ করে গেছে। এবং ফাইনালি এই পলিসি লেভেলে তো আমি অনেক দিন যাবতই কাজ করি, এমনকি জনাব তারেক রহমানের সাথে। ইনফ্যাক্ট উনি যখন লন্ডনে ছিলেন ওই টাইমে ভার্চুয়ালি কানেক্টেড হয়ে আমাদের কিন্তু অনেকগুলো প্ল্যান পরিকল্পনা, এখন যেটা দেখা যাচ্ছে যে ব্যাপারগুলো সিগনেচার প্রজেক্ট হিসেবে লঞ্চ করা হচ্ছে, সেগুলোর অনেক ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ করতে হয়েছে থরলি। সো এই কাজগুলো করতে গিয়ে মোটামুটি একটা ধারণাই ছিল যে কোন ক্যাটাগরির কাজটা করতে হবে। সো এই কাজগুলো প্রাতিষ্ঠানিকভাবে করতে হচ্ছে, বাট কাজ করতে আমার খুব একটা মোটেই কষ্ট হয় না। হ্যাঁ, যেটা হয়েছে ডে টু ডে লাইফের রুটিন ওয়ার্ক হয়তো অনেক বেড়ে গেছে, বিভিন্ন এঙ্গেজমেন্ট বেড়ে গেছে। আবার এটা করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক জায়গায় যে এঙ্গেজমেন্টগুলো ছিল সেই জায়গাগুলোর ক্ষেত্র হয়তো বা কমে গেছে। আচ্ছা, আগে বলছিলেন বেশ আগে থেকেই কাজ করেন, আগে থেকে কাজ করেছেন, অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন হয়তো বর্তমান প্রধানমন্ত্রীর সাথে। এখন তো একেবারে বলবো খাতা কলমে যুক্ত। দুটার মধ্যে কি কোনো পার্থক্য আপনি ফিল করছেন? আর দুইটার ভেতরে পার্থক্য বলতে পারেন যে অফিসিয়াল ডেকোরাম ব্যাপারটা একটা পার্থক্য, বাট অ্যাপার্ট ফ্রম দিস থিং আমার কাছে মনে হচ্ছে সেই ধরনের কমফোর্টেবল পরিবেশ আছে যে জায়গায় আমার কাছে মনে হচ্ছে একটা কন্টিনিউয়েশন। মানে হঠাৎ করে কোনো একটা ব্যাপার শুরু হলে যেটা মনে হয় যে একেবারে আনকোড়া একটা জায়গায় এসে পড়া, আমার কাছে ব্যাপারটা একদমই মনে হচ্ছে না। কারণ যে মানুষগুলো আমার চারপাশে পেরিফেরিতে আছে তাদের সাথে দীর্ঘদিন যাবত আমরা কাজ করে করে অভ্যস্ত, প্রত্যেকের চেনা এবং কোন প্যাটার্নে কি কাজ হবে এই ব্যাপারগুলোও চেনা। সো আমার কাছে মনে হচ্ছে জাস্ট একটা জার্নির একটা কন্টিনিউয়েশনই চলছে আসলে, হয়তোবা ভিন্ন কোনো ডেকোরামে, ভিন্ন কোনো নামে, ভিন্ন কোনো পরিচয়ে, বাট এর বাইরে তেমন কোনো কিছু না। রিসেন্টলি আপনি গতকাল আমরা গণমাধ্যমে দেখেছি যে মানিকগঞ্জের যুব উন্নয়ন কেন্দ্রে আপনি আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন এবং কিছু টেলিভিশন বা গণমাধ্যমের হেডলাইনে দেখেছি এমন তথ্য উঠে এসেছে আপনি কিছু অনিয়মের মুখোমুখি হয়েছেন বা পেয়েছেন। কি সেসব বা কেমন টাইপের অনিয়ম আপনি দেখেছেন? জি, গতকাল হঠাৎ করে মনে হলো, যেটা যেমন আমার কাজের যে ক্ষেত্রগুলো আছে তার ভিতরে যেহেতু যুবকদের উন্নয়ন, এমপ্লয়মেন্ট এগুলো নিয়ে যেহেতু কাজ করতে হয়, তা আমি প্র্যাকটিক্যালি মনে হলো যে আমি যদি ফিল্ডগুলো না দেখি তাহলে অনেক কিছু আসলে এসি রুমে বসে থেকে এটা বোঝাটা সম্ভব না। কারণ অনেক কিছু ডাটা আপনি দেখবেন, দেখে মনে হবে যে না ব্যাপারটা তো পারফেক্টলি চলছে, কিন্তু কোন প্যাটার্নে চলছে এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো এসেনশিয়ালি আমার কাছে মনে হলো যে আমি একটা ভিজিটে যদি যাই এবং সেই ভিজিটে যদি জানিয়ে যাই, তাহলে যেটা দেখা যাবে প্রত্যেকে চেষ্টা করে কোনো প্রস্তুতি নিয়ে গেলে ঝকঝকে তকতকে করে রাখতে, আলাদা একটা প্রস্তুতি নিয়ে রাখতে, তাহলে কিন্তু আপনি রিয়েল পিকচারটা পাবেন না। সো আমি একদম না জানিয়ে সরাসরি ঢুকে যাওয়ার পরে যে পিকচারগুলো দেখলাম, আমার কাছে মনে হচ্ছে অনেক জায়গায় আমাদের যে ফ্যাসিলিটি আছে সেটার সত্যিকার অর্থে ব্যবহার করা হচ্ছে না। আবার যে অপরচুনিটিগুলো হয়তো বা বাড়ানো সম্ভব সেই ব্যাপারগুলো রিকুইজিশন দেওয়া হচ্ছে না। এই জায়গায় জনবলের একটা সংকট আছে কিছু কিছু জায়গায়। আবার কিছু কিছু জায়গা আছে আমার কাছে মনে হয়েছে যে আমরা আন্ডার দ্য সেম আমব্রেলা সব ফ্যাসিলিটিকে না নিয়ে আসার জন্য এক একজন এক এক প্যাটার্নে কাজ করছে। এখন দেখবেন যে কোনোটা হয়তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ফ্যাসিলিট করা হচ্ছে, কোনোটা যুব অধিদপ্তর থেকে ফ্যাসিলিট করা হচ্ছে, কোনোটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ফ্যাসিলিট করা হচ্ছে। আলাদা আলাদা জায়গা থেকে যদিও ফ্যাসিলিট করা হয়, কিন্তু এইগুলোর ভিতর কিন্তু একটা কোঅর্ডিনেশনটা দরকার।
তার কারণটা হলো দিন শেষে টাকাটা তো সরকারের জায়গা থেকেই যাচ্ছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছে, ওই মন্ত্রণালয় থেকে অ্যালোকেট করা হচ্ছে। সরকারেরই যেহেতু টাকাটা যাচ্ছে, এইগুলাকে যদি আমরা একটা কমন মনিটরিং প্ল্যাটফর্মের ভেতরে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আপনার একটা কোঅর্ডিনেশনটা তৈরি হয়। দেখুন অনেক ক্ষেত্রে ট্রেনিংগুলো কিন্তু একই টাইপ আছে, কিছু কিছু জায়গায় ট্রেনিংগুলো একই ক্যাটাগরির। সো প্রত্যেকটা জিনিসের যদি এনহ্যান্স করতে হয়, আপনার কিন্তু একটা সেন্ট্রালাইজ ডাটাবেসটা দরকার, যে কে কোন ট্রেনিং নিচ্ছে এবং সেটার ইম্প্যাক্টটা কি হলো। ইম্প্যাক্ট অ্যানালাইসিস যদি না করে সারাক্ষণ ট্রেনিংই দিতে থাকেন, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। সো আমি যেটা করার চেষ্টা করছিলাম, আমি এটা খুঁজে বের করার চেষ্টা করছি যে লেটসে আমার টিটিসিতে কতজন ট্রেনিং নিয়েছে এবং সেটার আমরা রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কি পাচ্ছি। যুব উন্নয়ন যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে সেই জায়গাগুলোতে আমাদের কি পরিমাণ ইনভেস্ট হচ্ছে, ট্রেনিং কি কি দেওয়া হচ্ছে এবং ট্রেনিং নেওয়ার পর কি তারা বসেই আছে কিনা, এই ট্রেনিংটা ফ্যাসিলিটেট করার উদ্দেশ্যটা কি, যারা এই ট্রেনিংটা নিচ্ছে তারা আমাদের কাজে লাগবে, তাদের আর্থসামাজিক অবস্থাটা ভালো হবে, তার মাধ্যমে আমাদের ন্যাশনাল যে ইকোনমি আছে সেটার গ্রোথ হবে, রাইট। এখন যদি আমি দেখি শুধুমাত্র ট্রেনিংই নিচ্ছে কিন্তু ট্রেনিংটা নেওয়ার পরেও আমার কোনো কাজে লাগছে না, তাহলে তা আমাদের বুঝতে হবে যে ওই পরিকল্পনার ভেতর কোনো গাফিলতি আছে, অথবা যে কাজটা করা হচ্ছে ঠিকমতো মনিটরিং করাটা হচ্ছে না। এই জন্য আমাদের সেন্ট্রালাইজ ডাটাবেসের দরকার আছে এবং আমাদের ওই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসছে কিনা সেই ব্যাপারের যেমন জরিপের দরকার আছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের গভর্নমেন্টের অনেক ফ্যাসিলিটি যেগুলো আছে সেইগুলো যাতে প্রপার ওয়েতে ব্যবহৃত হয়। যেমন এমন কিছু কিছু জায়গা আছে আমাদের কাছে মনে হয়েছে এই জায়গার ফ্যাসিলিটিটা বাড়ানো দরকার, বাজেটটা বাড়ানো দরকার। হোয়ারএজ এমন অনেক জায়গা আছে যে জায়গাতে হয়তোবা ওই ক্ষেত্রে কর্মের যে জায়গাটা সেটা তৈরি করা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে অযথা ট্রেনিংটা অনেক লম্বা ট্রেনিং হচ্ছে, অনেক কোর্স চলছে। সেইগুলোকে যদি একটু চাপিয়ে নিয়ে যে জায়গায় দরকার সেই জায়গায় বাড়ানো যায়, এটা কিন্তু একটা পরিকল্পনা, মানে আলাদা বাজেট না এনে আলাদা বাজেট না রেখে ওখানে এক্সিস্টিং যেটা আছে এটার প্রপার অ্যালোকেশনটা করা। সো আমার কাছে মনে হয়েছে অনেক জায়গায় ম্যানেজমেন্টের ঘাটতিটা আছে, বাজেট গভর্নমেন্টের আছে, কিন্তু প্রপার ওয়েতে যে যে জায়গায় যাওয়া দরকার সেই ব্যাপারে আমাদের একটু রিশাফল করার দরকার আছে। ম্যান পাওয়ারের যেসব জায়গায় ঘাটতি আছে সেটা বিচার বিবেচনা রাখা হচ্ছে এবং মার্কেটের সাথে অ্যাসোসিয়েটেড যে তালিকাটা আছে সেটার পর বেস করেই ট্রেনিংটা হওয়া উচিত। এবং দেখেন এই ব্যাপারগুলো যদি আমি মাঠে না যাই, মাঠে না গেলে আমার কাছে হয়তো একটা ডাটা আসবে, আমি দেখবো আরে চমৎকার ট্রেনিং তো হচ্ছেই, কিন্তু আমি যখন ফিল্ড লেভেলে যাচ্ছি আমি কিন্তু বুঝতে পারছি যে কোথায় কোথায় গাফিলতিটা আছে। এবং আমি মনে করি যে সরকার আমাকে ওই চেয়ারে যেহেতু বসিয়েছে, সরকারের টাকা আমার পেছনে ব্যয় হচ্ছে, দ্যাট মিনস আমার গভর্নমেন্টকে কোনো ভ্যালু অ্যাড করা দরকার, কারণ এই টাকাগুলো তো জনগণের টাকা। সো এই জায়গাগুলো আমি যদি লুফহোলগুলো না জানি, যে কোনো সমস্যার সমাধানের প্রথম কাজটা কি, যে আপনি জানেন যে কোথায় কোথায় সমস্যাটা আছে, এই জন্য সমস্যাটা আমি আগে খুঁজে বেড়ানোর চেষ্টা করছি এবং তারপরে ডেফিনেটলি স্টেক হোল্ডার কনসালটেন্সিতে আমি যাব। জানতে চাবো সমস্যা থেকে পরিত্রাণের তো অবশ্যই কোনো রাস্তা আছে, আপনার পরিকল্পনা কি? জি, চমৎকার একটা প্রসঙ্গ তুলেছেন। আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই তখনই করি যখন আমাদের এই প্ল্যানটা থাকে যে আমরা এই জায়গা থেকে উতরাবই, এবং সেটা করার জন্য দেখেন যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যখন আমরা পয়েন্ট আউট করছি তখন আমাদের কাছে মনে হয়েছে সেন্ট্রালাইজড কোনো ডাটাবেস করা, যে ডাটাবেসের আওতায় আমি সবসময় বুঝতে পারবো যে আমার মার্কেটের ডিমান্ড কেমন আছে এবং সেটার তুলনায় ইনস্টে আমরা কি পারফেক্ট ট্রেনিংটা দিতে পারছি কিনা। বাজেটের যে ইস্যুটা আছে তখন আপনি কিন্তু হঠাৎ করে আমি যদি বলি লেটস একটা ডিস্ট্রিক্ট পাবনা, আমার নিজের জেলা যেহেতু উদাহরণটা ওই জায়গা থেকেই বললাম, আমার পাবনাতে কতজন তরুণ যারা বাইরে যাচ্ছে কতজন ড্রাইভিং পারে, রাইট, কতজন ধরেন যে আমার এই যে ছোটখাটো কিছু কাজ আছে এগুলার ট্রেনিং পারে, লেটসে গার্মেন্টসের দেখবেন যে অনেক কুটির শিল্প রিলেটেড বেশ কিছু ট্রেনিং আছে, সেটা কতজন পারে দেখবেন এক নাগারে কিন্তু আমরা বলে দিতে পারছি না। বাট আমাদের যদি এই ধরনের একটা হাব থাকে যে জায়গায় আমরা জেনুইনলি বলে দিতে পারবো যে ঠিক আছে আমার এই জেলায় এই 18 থেকে শুরু করে 35 বছর বয়সী যারা আছেন তারা এতজন ড্রাইভিং পারেন, তারা এতজন এই স্কিল আছে এই স্কিল আছে, তাইলে যেটা সম্ভব সেটা হলো আপনার এমপ্লয়ার এবং এমপ্লয়মেন্ট যে সম্পর্ক যেটা আছে সেই জায়গাটা কিন্তু আমরা কালেকটিভলি বিভিন্ন বিচ্ছিন্নভাবে দৌড়াদৌড়ি না করে একটা প্ল্যাটফর্মের ভেতরে পেয়ে যেতে পারি। আরেকটা ব্যাপার আছে যে আমাদের বাজেট অ্যালোকেশন তখনই পারফেক্টলি করা সম্ভব যখন আমরা বিভিন্ন গ্রুপের জন্য আলাদা আলাদা করে পারফেক্ট আমাদের প্ল্যানটা রেডি করা থাকবে। তারপরে আরেকটা ব্যাপার হলো আমাদের কারিকুলামের ভেতরেও কিছুটা পরিবর্তন আনা সম্ভব এবং অলরেডি দেখেছেন যে শিক্ষা বিষয়ে আমাদের প্রাথমিক থেকে শুরু করে হিউজ কিছু পরিবর্তন আসছে, রাইট। সেই জায়গায় দেখবেন কারিগরি শিক্ষা যে ব্যাপারটা হয়তো আরো ডিটেইল আমি পরবর্তীতে বলতেও পারি, কারিগরি শিক্ষার ব্যাপারটা দেখবেন কিছু কিছু জায়গায় ম্যান্ডেটরিলি নিয়ে আসার চেষ্টাটা করা হচ্ছে। আরেকটা প্রবলেমটা আমাদের ভেতরে যেটা আছে যে কাজের যে কে কোন কাজটা করবে এই ব্যাপারটা নিয়ে দেখবেন আমাদের স্টেরিওটাইপ কিছু ধারণা আছে, সেই ধারণার বাইরে গিয়ে আমাদের ধরুন যারা বাইরেই যাচ্ছে
লেটস সে তারা অধিকাংশ ক্ষেত্রে কি হয়, আনস্কিল লোক যাচ্ছে অথবা মানে মোটামুটি একটু স্কিল সেট নিয়ে তারা চলে যাচ্ছে। এর ফলে তারা যে বাইরে যাচ্ছে, যাওয়ার পরে দেখবেন অনেক মানুষের অনেক স্ট্রাগল করতে হয়, তারা কাজ পাচ্ছে না, বিভিন্নভাবে আবাসনের সুবিধা পাচ্ছে না, অনেক জায়গায় অবৈধ অভিবাসী হিসেবে থেকে যাচ্ছে। এর ফলে দেখবেন অনেকগুলো সংকটটা তৈরি হয়। ওইসব দেশে কিন্তু বাংলাদেশের মানটা খারাপ হয়, পাসপোর্টের ভ্যালু কমতে থাকে। অ্যাট দ্য সেম টাইম পরবর্তীতে যে আমরা ওয়ার্ক ফোর্স হিসেবে যাদেরকে পাঠাবো সেই জায়গাগুলো কিন্তু সংকুচিত হয়। কিন্তু আপনি যদি এই আনস্কিলড এবং সেমি স্কিল মানুষদের পরিবর্তে স্কিল লেবার যদি পাঠাইতে পারেন, মানে এইটা বাংলাদেশের রেমিটেন্স ফ্লোটাকে বহুগুণে বাড়ানো সম্ভব। লেটসে একজন আনস্কিলড মানুষ, উনি মিডল ইস্টে যখন যাচ্ছেন, উনি কিন্তু নিজের জীবন সংসার চালানোই ওনার জন্য মুশকিল হয়ে যাচ্ছে, পাশাপাশি অনেক আইনি বাধার ভেতরে উনি পড়ে যাচ্ছেন। বাট আমরা যদি স্কিলড লেবার যেটা সেটা যদি পাঠাতে পারতাম, তার ইনকাম দেখবেন 5 থেকে 6 গুণ বাড়তে পারতো, ক্ষেত্র বিশেষে 10 গুণ বাড়তে পারতো, তার নিজের ইনকাম বাড়তো, তার ফ্যামিলির ইকোনমিক অবস্থা ভালো হতো, অ্যাট দ্য সেম টাইম তার রেমিটেন্স ফ্লো যেটা দেশের ভেতরে আসছে সেটা বাড়তে পারতো। এবং তাদেরকে স্কিল লেবার হিসেবে পাঠানোর জন্য আমাদের কিন্তু কি করতে হবে, আমাদের যে ডিমান্ড আছে সেটার সাথে আমরা ম্যাচ করছি কিনা। লেটস সে জাপানে আমরা যদি স্কিল লেবার পাঠাতে পারি, অনেক মানুষকে আমরা জাপানে পাঠিয়ে দিয়ে পারবো, রাইট? কেয়ার গিভার হিসেবে পাঠানো যায়, ইভেন পশ্চিমা বিশ্বে কিন্তু নার্স হিসেবে অনেক মানুষকে পাঠানো সম্ভব। যেমন অনেক পরিকল্পনা পাঠাতে পারতাম, করতে পারবো, এটা আমরা প্রায় শুনি, সবাই বলেন, যারা যারা এই পদে আছেন, আপনার আগে যারা ছিলেন তারা বলেন। এটা আসলে কতটা পারা যাবে? আপনি তো এখন একটা পদে বসেছেন, জি, সম্ভবত আমরা ফিউচারিস্টিক অ্যাপ্রোচ থেকে আমরা যেটা বলতে পারি, অলরেডি দেখবেন কিছু কাজ শুরু হয়ে গেছে। কিছু কাজ যে শুরু হয়ে গেছে এর মিনিং দেখবেন কিছুদিন আগে জাপানের সাথে কিন্তু গভর্নমেন্ট খুবই ট্রাই করছে যাতে জাপানের মার্কেটটা বড় করা যায়। অ্যাট দ্য সেম টাইম ইউরোপের মার্কেটের সাথে কথা বলা শুরু হচ্ছে স্কিল সেট ডেভেলপ করার জন্য। এই যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট, এই যে দৌড়াদৌড়ি, এই যে ছুটে চলা, এগুলো তো আর এমনি এমনি না যে আমরা এসে কি করতে পারতাম, ঠিক আছে 5 মাস বা 6 মাস একটু রেস্ট নেই, কিন্তু সেটা না নিয়ে আমরা দেখবেন প্রত্যেকটা দিন এই যে দৌড়াদৌড়ি শুরু করেছি, কাজ করা শুরু করেছি। এর মিনিংটা কি, আমরা কোনো হানিমুন পিরিয়ড কাটাতে চাচ্ছি না। ইনফ্যাক্ট আমাদের প্রাইম মিনিস্টার উনি কি নিজেই রেস্টে থাকেন, দেখবেন পরের দিন থেকে উনি কিন্তু নিজেই দৌড়াদৌড়ি করে অনেক জায়গায় নিজেই তদারকিটা করেন। এবং আমরাও কিন্তু কি কাজটা করছি, শুধুমাত্র এসি রুমে বসে থেকে কাজ করছি না, বরং ক্রমাগত দৌড়াদৌড়ি করে প্রবলেমটা আইডেন্টিফাই করার চেষ্টাটা করছি। এবং বেশ কিছু পরিকল্পনার এক্সিকিউশন লেভেলে আছে, কিছু কিছু কাজ পাইলটিংও হয়তো বা হবে। যেমন আমাদের 2টা খুবই গুরুত্বপূর্ণ প্ল্যান আছে, যেমন জব এক্সচেঞ্জ সেন্টার নামে হয়তোবা পরিকল্পনা আছে, সেটা বিভিন্ন নামে হতে পারে, জব সেন্টার বা কোনো কিছু। এই লেভেলটাকে আমরা জেলা লেভেল দিয়ে তো শুরু করবই, উপজেলা লেভেল পর্যন্ত আমরা পৌঁছে যাব। প্রত্যেকটা যারা স্টুডেন্ট লেভেলেই আছে, ইভেন ধরেন যে 16 থেকে 18 বছর পার হওয়ার পরে, কনক্রিট ডিসিশন এখনো হয়নি, কিছুদিন পরে হয়তো হতে পারে, একটা ডাটাবেস থাকবে যে জায়গায় তাদের ডিগ্রিগুলোর পাশাপাশি তাদের কার কি স্কিল সেট আছে সেটাও আপনারা জানতে পারবেন। সেই স্কিল সেটটা শুধুমাত্র আইটি স্কিল না, এমনকি কোনো এলাকায় যারা ধরেন যে রাজমিস্ত্রির কাজ করে, কোনো এলাকায় যারা ওই যে গাছি আছে, প্রত্যেকটি স্কিল সেটের কিন্তু আপনার লিপিবদ্ধ তালিকাটা থাকবে। এবং থাকার পরে এমন হতে পারে যারা এমপ্লয়ার তারাও দেখবেন বিভিন্নভাবে বিজ্ঞাপন দিয়ে দিয়ে উপযুক্ত মানুষ পায় না, এই ধরনের একটা অভিযোগ আছে। সো ওই জায়গাটা কিন্তু একটা এক্সচেঞ্জ সেন্টার হতে পারে, যে জায়গায় এমপ্লয়ার আর যারা এমপ্লয়ি হতে যাচ্ছে পটেনশিয়াল ক্যান্ডিডেট, তাদের সবার ডাটাবেসটা থাকবে এবং তারা যখন রিকোয়ারমেন্টটা দিবে ওই রিকোয়ারমেন্টটা নেওয়ার পরে ওই জায়গা থেকে আমরা সেটটা করে দিতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আপনার ডাটাবেস থাকলে আপনি কিন্তু বুঝতে পারবেন কাদের স্কিলের কোথায় কোথায় ঘাটতিতে আছে। সো আমরা যদি তাদেরকে আপস্কিল করতে চাই, আমরা যদি সেই ফ্যাসিলিটিটা বাড়াতে চাই, তাহলে আমরা র্যান্ডমলি কিন্তু ঢিল ছুড়বো না যে ঠিক আছে একটা ট্রেনিং ইনস্টিটিউট করে দিলাম, ঠিক আছে এদেরকে 1000 মানুষকে ট্রেনিংটা দিয়ে দেই। বলতেই পারি কোরিয়াতে লোক পাঠানো দরকার, 1000 মানুষকে কোরিয়ান ভাষা শেখাবো, নো। এটা করতে গেলে যেটা হবে, আমি তো জানি না যে মার্কেট ডিমান্ড কত। মার্কেট ডিমান্ডটা যখন আমি বুঝে পাবো, দেন এন্ড অনলি দেন আই উইল ফ্যাসিলিটেট ট্রেনিং, রাইট? এটা করার জন্য আমরা কিন্তু অলরেডি কাজটা করা শুরু করে দিয়েছি। আমরা জাপানে, কোরিয়ার কথা বলছি, ইউরোপের মার্কেট ধরার কথা বলছি, কেন বাংলাদেশের ভেতরে এমন কিছু করা যায় না? যে কারণ বাংলাদেশে অসংখ্য আমরা জানি যে গ্র্যাজুয়েট আছেন যারা বেকার, এখন অনেক কাজ পাচ্ছেন না বা তাদের স্কিলস অনুযায়ী চাকরি পাচ্ছেন না। এটার কারণটা কি? কেন সবাই বিদেশমুখী হচ্ছে, অনার্স মাস্টার্স করে দেশের বাইরে যেতে চাচ্ছে? এটার কারণটা আপনার কি মনে হয়? দুইটা ব্যাপার, আমাদের একাডেমি আর ইন্ডাস্ট্রির সাথে যোজন যোজন দূরত্ব আছে, এই দুইটার ভেতরে ব্রিজ পারফেক্টলি স্থাপন করা হয় নাই, রাইট? সো একাডেমি আর ইন্ডাস্ট্রির ভেতরেই কিন্তু আমরা এই ব্রিজটি স্থাপন করার জন্য আমাদের একটা প্ল্যান আছে, বিশ্ববিদ্যালয় লেভেল থেকে আমরা কাজগুলো করব এবং সেটা কিন্তু আমরা ক্রমাগত পরিকল্পনার ভেতরে আছে, হয়তোবা কিছুদিনের ভেতরে আমরা সেটাকে সামনে নিয়ে আসতে পারবো। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র কেতাবি বিদ্যায় যদি শেখানো হয়, জব মার্কেটে গিয়ে দেখবেন যে আপনার অনার্স শেষ, মাস্টার্স শেষ, কিন্তু জব মার্কেটের সাথে তাদেরকে অ্যালাইন করা যাচ্ছে না। সো এমন যদি হয় যে বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারের পরে গভর্নমেন্টের ইনিশিয়েটিভটাকে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ফ্যাসিলিটেট করা যায়,
কোনো একটা ইনস্টিটিউটের মাধ্যমে লেটসে ওই জায়গায় তাদের সফট স্কিলগুলো শেখানো হবে, ওই জায়গায় তাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যার যেটা আছে সেটা কাভার করা হবে, ওই জায়গায় স্মার্ট একটা প্রেজেন্টেশন কেউ শিখলো, অথবা কারো বিভিন্ন যদি স্কিল সেট ওই জায়গায় প্র্যাকটিস করার দরকার হয়, এইটাকে ইনফর্মাল না রেখে ফর্মালি অ্যাডপ্টেড করা। এতে করে যে কাজটা হবে, আপনি বাই দ্য ওয়ে আপনি যে মুহূর্তে দেখবেন যে গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, ওই টাইমে দেখবেন যে তার সফট স্কিলগুলো তার হাতের নাগালে চলে আসছে, সে সবগুলো পারে। অ্যাট দ্য সেম টাইম কারো যদি স্পেশাল কোনো স্কিল সেট দরকার হয়, সে ওইটার প্র্যাকটিসটা করে ফেলবে এবং ওই অনুপাতে তার কিন্তু অ্যাসেসমেন্টের একটা ব্যবস্থাও থাকবে, সেটা ওই ইনস্টিটিউটগুলোর মাধ্যমেই করা হবে। এতে করে আপনি অনেকে কি করে বাইরে চাকরি বাকরি করতে হবে এই ধারণাটা জন্ম নেয় অনার্স মাস্টার্স শেষ করার পরে। আমরা বিশ্ববিদ্যালয়ের শুরুতেই ভর্তি হওয়ার পরে যাতে এই আইডিয়াগুলো তার মাথার ভিতরে পুশ করা যায় যে আজ থেকে 4 বছর পরে বা 5 বছর পরে যখন তাকে জব মার্কেটে ঢুকে পড়তে হবে, ওই সময়ে সে কি কি ব্যারিয়ার ফেস করতে পারে সেইটা একটু একটু করে যে উতরানোর ব্যবস্থাটা, এই পরিকল্পনা যদি আমরা নেই, আশা করা যায় এই যে একাডেমি আর ইন্ডাস্ট্রির ভেতরে যে দূরত্ব, সেই দূরত্বটা অনেকাংশেই কমা সম্ভব। নেক্সট থিং, দেখেন সবার অনার্স মাস্টার্স করার দরকার নাই। এই ব্যাপারটা শুনতে মনে হইতে পারে উনি কি বলছে তাহলে উচ্চশিক্ষিত হবে না, না আমি এটা বলি নাই। অবশ্যই যাদের ন্যাক আছে তারা সেটা করবে। এখন চিন্তা করে দেখেন, ছোটবেলায় জাস্ট উদাহরণটা অনেকের দর্শকদের সাথেও মিলে যেতে পারে, দেখবেন যে আপনার ক্যালকুলাস করতে যদি ভালো না লাগে, জোর করে কতক্ষণ পড়তে পারবেন? লেটস সে অর্গানিক কেমিস্ট্রি আপনার যদি ভালো না লাগে, আপনি কতক্ষণ পড়তে পারবেন? অনেকেই আছে না যে ম্যাথস করতে ভালো লাগে না এবং এই কারণে দেখা যায় যে যা করতে চেয়েছিল প্ল্যানটা একটু চেঞ্জ করে। আবার দেখবেন যে বায়োলজি পড়তে যার ভালো লাগে না, আপনি কি জোর করে তাকে পড়াতে পারবেন? সো আমাদেরও কিন্তু এই চিন্তাটা করা উচিত যে 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 সেক্টরে এক্সপার্ট হতে চায় তাকে ওই অপরচুনিটিটা রাখা সম্ভব কিনা। বাংলাদেশে সম্ভব? বাংলাদেশে হয়তো পুরোপুরি আমি বলবো না, আমি অবাস্তব অলিক কোনো কথাবার্তা বলবো না, কিন্তু সেই প্ল্যাটফর্মগুলো তৈরি করে দেওয়া সম্ভব। লেটস আমরা কারিগরি শিক্ষার প্রসারটা যদি বাড়াই, সেই ব্যাপারটা দেখবেন অনেক মানুষ, দেখবেন যে অনেক মানুষ আছে অনার্স কমপ্লিট করছে, করার পরে বসে আসেন। ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে প্রচুর অনার্স কোর্স আছে, কিন্তু করার পরে দেখা গেল তাদের বেসিক যেসব স্কিল সেট আছে সেগুলো নাই। এটা শুধু ন্যাশনাল ইউনিভার্সিটির প্রবলেম না, এটা কিন্তু একদম দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, বুয়েট বলি, ইঞ্জিনিয়ারিং বলি, মেডিকেলের কথা বলি, প্রত্যেকটা জায়গাতেই এই প্রবলেমটা আছে। সো আমার কথাটা হলো যে এই কারিগরি শিক্ষার যে ব্যাপারটা, সেটাকে যদি আমরা ইফেক্টিভলি অ্যাক্টিভেটেড করতে পারি, অনেক সংকটের সমাধান হওয়াটা সম্ভব। যেমন জোর করেই আপনার বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, নট নেসেসারিলি। দেখবেন অনেক নারীরা আছেন বা পুরুষরা আছেন, নার্সিং কিন্তু সারা দুনিয়াতেই একটা হিউজ ডিমান্ড আছে। আপনি যদি যার যার যতটুকুন পড়াশোনার দরকার, তারপরে আপনি যদি খুব ভালো কোয়ালিটির নার্স তৈরি করতে পারেন, পৃথিবীর বহু দেশ আছে যে দেশে এই নার্সদের ব্যাপক চাহিদা আছে, আমরা তো ওই মার্কেটটা ধরে ফেলতে পারি। দেখবেন অনেক জায়গা আছে যে শুধুমাত্র দেশের বাইরের কথা বলি যে আমরা বাইরে পাঠাবো এমন না, আমরা ইন্টারনালি অনেক জব ক্রিয়েট করা সম্ভব। যেমন অ্যাগ্রোপ্রেনারশিপ যদি আমরা চালু করি, আপনি খেয়াল করে দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার পরে সবাই ঢাকামুখী হয়ে যায়। হোয়াট ইফ তাদের নিজ নিজ এলাকায় যদি স্মল স্কেল ইন্ডাস্ট্রির ব্যবস্থাটা আমরা করতে পারি, গভর্নমেন্টের যদি ফ্যাসিলিটেশন থাকে, তাহলে কিন্তু সে তার নিজ নিজ এলাকায় ছোট্ট ছোট্ট কিছু ইন্ডাস্ট্রিয়াল সেটআপে যদি কিছু করতে পারে, তাহলে এতে করে কয়েকটা কাজ হবে। ঢাকার থেকে সে তার এলাকামুখী হবে, অর্থাৎ আমরা যে ডিসেন্ট্রালাইজড অবস্থাটা গড়ে তুলতে চাই সেটা প্র্যাকটিক্যালি সম্ভব। এবং নিজ এলাকায় জাস্ট চিন্তা করেন যে একটা ছেলে ইনিশিয়াল স্টেজে বা একটা মেয়ে ঢাকায় 20,000 টাকা দিয়ে যদি কোনো চাকরিটা শুরু করে, তার তো লিভিং কস্টই এটা দেখা যাবে যে টানটানি হয়ে যায়। কিন্তু নিজের বাড়িতে থেকে পড়ে নিজের এলাকায় যদি 20,000 30,000 টাকা দিয়ে স্টার্ট করে ইনকাম, সেটা কিন্তু তার জন্য একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি অ্যাটলিস্ট ইনিশিয়াল স্টেজে, কারণ তার অন্যান্য কোনো খরচ নাই। ধর আমাদের এই ধরনের প্ল্যান আছে যে অ্যাগ্রো প্রসেসিং এর বেশ কিছু স্মল স্কেল ইন্ডাস্ট্রির দিকে যাওয়া যায়, যেটা ছোট্ট পরিসরে করতে পারে। আবার একই সাথে এসএমইর জন্য প্রণোদনার ব্যবস্থা আপনারা করতে পারেন। ডেফিনেটলি সরকার প্রণোদনার ব্যবস্থা করবে, এমনকি নিজ নিজ এলাকায় যে সেটআপটা করবে, ধরেন যে তাদের ক্যাপিটাল সংক্রান্ত কোনো ইস্যুস থাকতে পারে, বাজেট সংক্রান্ত কোনো ইস্যু থাকতে পারে, সেই ইস্যুগুলো গভর্নমেন্ট দেখা যাবে যে অনেক ধরনের প্রজেক্টের ব্যবস্থা করবে। এমন হতে পারে যে সহজ শর্তে কোনো ঋণের ব্যবস্থা করলো, আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বিনা সুদে তাদেরকে কোনো একটা সেটআপ করে দেওয়ার ব্যবস্থা করা হলো। আবার দেখবেন পাইপলাইনটা ঠিক করে দেওয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার আমরা প্রত্যেকটা জেলা ধরে জেলার যে ব্র্যান্ডিংগুলো আছে বিভিন্নভাবে, আমরা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট ধরে ব্র্যান্ডিংটা করতে পারি, রাইট? দেখবেন যে আপনি বগুড়ার নাম মাথায় আসলেই দেখবেন আপনার মাথার ভেতরে দই শব্দটা চলে আসে। এই ধরনের অনেক জেলা আছে যে জায়গায় এই ধরনের ব্র্যান্ডিং করাটা যায় না। কোথাও দেখবেন কুটির শিল্পটা করা সম্ভব, কোথাও দেখবেন অনেক জায়গায় চমৎকার কাঁথা সেলাই করে। আমি আমার এলাকা যেমন পাবনার সাথিয়াতে আমার বেড়ে ওঠা আর কি আমার জন্মস্থান,
সাথে সাথে প্রচুর নারীদেরকে আমি দেখি অবসর সময়, দুপুরবেলার পরে অবসর সময় চমৎকার কাঁথা সেলাই করে। সেই কাঁথাগুলোর দাম আমি ঢাকার মার্কেটে দেখি 10 থেকে 20,000 টাকায় বিক্রি হয়, কিন্তু তারা হয়তো বা জানেও না তাদের অবসর সময়ের ওই কাজের ভ্যালুটা ঠিক কি পরিমাণে আছে। সো এইগুলাকে যদি আমরা ফর্মালাইজ করতে পারি তাহলে দেখা যাবে এইটার মার্কেটিং পলিসিতে অনেক ইয়াং ছেলে মেয়ে যুক্ত হতে পারে। অ্যাট দ্য সেম টাইম ওই যে গৃহিণীরা আছে তারা কিন্তু এই ইনকামটা করতে পারে। গৃহস্থালিতে আপনি খেয়াল করে দেখবেন যে আপনি ছোট্ট পরিসরে ছাগল চাষ, মুরগি চাষ, সবজি চাষ এগুলা কিন্তু ইকোনমিকে বুস্ট করতে পারে। এবং আরো কিছু কিছু ব্যাপার আছে যে ইয়তদের জন্য অনেক বিজনেসে ঢুকে পড়াটা সম্ভব। যেমন ট্যুরিজমের যে ইন্ডাস্ট্রিটা, সারা পৃথিবীর দিকে যদি তাকান অনেক দেশ আছে ট্যুরিজম তাদের ইনকামের একেবারে অন্যতম একটা প্রধান সোর্স। বেশি দূর যাওয়ার দরকার নেই, আমাদের দেশেরই পাশের দেশগুলোতে একটু যদি তাকান দেখবেন ট্যুরিজমে ব্যাপক ইনকাম করে, কিন্তু আমরা এই ফ্যাসিলিটেশনটা না থাকার কারণে এই জায়গায় অনেক মানুষের ইনকামের ব্যবস্থা আমরা করতে পারি না। আমি বাংলাদেশ অনেক জায়গায় ঘুরে বেরিয়ে দেখেছি ইকো ট্যুরিজম নামে যেটা আছে সেটার বিকাশ পারফেক্টলি ঘটানো সম্ভব, কিন্তু ইকো ট্যুরিজমের নামে বাংলাদেশের যেটা বর্তমানে চলছে সেটা একটা বিষাক্ত পরিবেশটা তৈরি করে ফেলেছে। আবার তাদেরকেও দোষ দিয়ে লাভ নাই, তারা অনেক জায়গায় প্রতিবন্ধকতার শিকার হয়। সেই প্রতিবন্ধকতাগুলো যদি কাটিয়ে দেওয়া হয় গভর্নমেন্টের জায়গা থেকে তো দেখা যাবে তারা চমৎকার ইনিশিয়েটিভ নিতে পারে। এই যে করতে পারতাম, আমি আবারও বলছি প্রতিবন্ধকতা যদি কাটিয়ে দেয়া যায়, কাটিয়ে দেয়া আমরা আশা করি যে, এবং ডেফিনেটলি সেটা আমরা করবই এবং করব যাতে করে তরুণরা বিভিন্ন ডাইভার্সিফাইড মার্কেটে তারা ঢুকে পড়তে পারে, দেশের ভেতরে দেশের বাইরে। এবং এটা আমরা করব জন্যই সমস্যাগুলো আইডেন্টিফাই করছি। ইন দ্য মিন টাইম আমরা অনেক ধরনের পদক্ষেপগুলো স্টার্ট করেছি। যেন করব হয় এখানেই বলে গেলেন জি, মানে এটা আমাদের ফিউচার টেন্সটা যাতে ধীরে ধীরে আমাদের মানে প্রেজেন্ট টেন্সে। এখন অন্য প্রসঙ্গে আসি, যেহেতু রাজনীতির মাঠ থেকে আপনার উঠে আসা, ছাত্র জীবন থেকে সেটা আমরা দেখেছি নানানভাবে, এবং জুলাই আগস্টের সময় বেশিরভাগ সময় অনলাইন অ্যাক্টিভিস্ট নামে পরিচিত সাইদ আব্দুল্লাহ অসংখ্য প্রতিবাদের স্ট্যাটাস ছুড়েছেন, প্রতিবাদের ভিডিও করেছেন। এখন একটা নির্বাচনকালীন সরকার বাংলাদেশে আছে, নির্বাচিত সরকার। আপনাদের যেই থিম ছিল বা যে ইচ্ছা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল এই জুলাই অগস্ট গণঅভ্যুত্থান নিয়ে, সেই আকাঙ্ক্ষার কতটুকু আপনার মনে হয় 2 মাস যদিও মানদণ্ডে আমি ফেলতে চাব না, সেই পথে কতটা অগ্রসর হচ্ছে বর্তমান সরকার? আমার কাছে মনে হয় আমরা ক্রমাগত চেষ্টাটা করছি। এই চেষ্টাটা অনেক জায়গায় দেখবেন অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে, কিছু কিছু জায়গায় মনে হতে পারে যে কোথাও কি কোনো লুফোলটা আছে। সেই ব্যাপারটা কিন্তু আমরা নিজেরা যদি অ্যাসেস করছি অনেক জায়গায় দেখবেন যে সেই জায়গাটা কাটিয়ে ওঠারও চেষ্টাটা করা হচ্ছে। 2 মাসের একটা ব্যাপার আমরা যদি এখনই কনক্লুসিভ কোনো রিমার্ক করি মানে এটা আসলে করা উচিত না, বাট সেই সদিচ্ছার জায়গাটা আছে। কয়েকটা পার্টিকুলার উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশ, আপনি নিজেও একজন নারী, আপনি জানেন যে বাংলাদেশের নারীদের জন্য প্রফেশনাল লাইফ এবং বিভিন্ন রিপ্রেজেন্টেশনে নারীদের জন্য কতটা স্ট্রাগলিং ব্যাপারটা এখনো রয়ে গেছে। আপনি যদি খেয়াল করে দেখেন এই তো জাস্ট 2 দিন আগে নারীদের যে সিটের ব্যাপারটা থাকে পার্লামেন্টের সংরক্ষিত জায়গা, সেই জায়গাতে নিশ্চয়ই দেখেছেন আন্না মিজের মতো যে উনি কিন্তু একটা মাইনরিটি অংশটাকে মানে রিপ্রেজেন্ট করেন, তাকে কিন্তু নাটোরের আন্না মিজের মতো মানুষ বাংলাদেশের পার্লামেন্টে চলে আসবে, এই ব্যাপারটা কে কবে ভেবেছিল? দেখবেন যে মারমা সম্প্রদায়ের, দেখবেন যে আপনি যদি আমাদের পাহাড়ি গোষ্ঠীগুলোর কথাও চিন্তা করেন সেই জায়গাতেও কিন্তু অনেক পিছিয়ে পড়া গোষ্ঠীরা আছে, তাদের রিপ্রেজেন্টেশনটা কিন্তু ভালো হওয়ার চেষ্টাটা হচ্ছে। তারপর দেখবেন যে কাস্ট শিডিউল কাস্টের ভেতর থেকে কেউ না কেউ কিন্তু পার্লামেন্টে আসার ব্যবস্থাটা করা হচ্ছে। এই তালিকাটা দেখলেই আপনার বোঝার কথা যে সত্যিকার অর্থে ইনক্লুসিভিটির যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করছি। এই যে তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসা, তাদের ভয়েসটাকে সবার সামনে তুলে ধরা, এটাই তো আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ, রাইট? দেখবেন বিভিন্ন জাতি হিসেবে কিন্তু সবাই আলাদা আলাদা গোত্রের বিভিন্ন মানুষজন আছেন, তাদেরকে যে এই যে মেইন স্ট্রিম করা, এই ব্যাপারটা নিশ্চয়ই অতীতে খুব একটা হয় নাই, এবং এইটা যে করার প্রয়াসটা নেওয়া হচ্ছে এই জায়গাতেই তো পরিবর্তনের ছোঁয়াটা দেখা যাচ্ছে। শেষ কবে দেখেছিলেন যে একটা ইলেকশন হবে, যিনি চেয়ারে বসবেন প্রাইম মিনিস্টার হিসেবে, বিরোধী দলের নেতার বাসায় চলে যাচ্ছেন ফুল নিয়ে, অথবা গণ অভ্যুত্থানের পরবর্তীতে নেতা হিসেবে যারা উঠে এসেছেন তাদের বাসায় চলে যাচ্ছে। দেখবেন যে পার্লামেন্ট কক্ষের ভেতরে তাদেরকে বিরোধী দলের নেতাদেরকে ডাক দিয়ে নিয়ে এসে মানে তাদেরকে মিটিং করা হচ্ছে। শেষ কবে দেখেছেন যে প্রাইম মিনিস্টার ইফতারের প্রোগ্রামে, বিরোধী দলের ইফতারের প্রোগ্রামে চলে যাচ্ছেন? এবং এই যে পরিবর্তনের জায়গাটা শেষ কবে দেখেছেন যে প্রাইম মিনিস্টার খুব বেশি প্রোটোকল ইউজ না করে রাস্তায় জ্যামের ভেতরে, আপনাদের স্টুডিওর পাশে কারণ বাজার সিগন্যালটা আছে, সেই সিগন্যালে গিয়ে দাঁড়িয়ে আছেন, অনেক বেশি প্রোটোকল ব্যবহার করছেন না? এই যে এই কাজগুলা, এগুলা কিন্তু একটা ইতিবাচক ধারণা দেয়। আবার নারীদের ব্যাপারে একটু খেয়াল করে দেখেছেন, ধরেন যারা প্রিভিলেজ তাদের ব্যাপারে কথা নাই,
ঠিক আমাদের ওই যে করাইল বস্তির কথা যদি বলি, ভাসানটেক বস্তির কথা বলি, সাততলা বস্তির কথা বলি, একজন নারী দেখবেন খুশিতে কান্না করে দিয়েছে যে তার ফোনে কোনো ধরনের কোনো তৃতীয় ব্যক্তি ছাড়া গভর্নমেন্ট যে প্রণোদনার জায়গাটা দিচ্ছে ওই 2500 টাকা যখন ইমিডিয়েটলি তার ফোনে চলে যাচ্ছে, এই ব্যাপারটা দেখার পরে তার যে অনুভূতিটা নিশ্চয়ই দেখেছেন। আবার দেখবেন আমাদের পরিকল্পনার ভেতর শিক্ষার কারিকুলামটা যখন চেঞ্জ হয়েছে, নিশ্চয়ই আপনারা অনেক সচেতন মানুষ, অনেক জায়গায় বলেছেন না আমাদের শিক্ষা ব্যবস্থার অনেকটা বোরিং একটা শিক্ষা ব্যবস্থা, সেই জায়গার ভেতরে নিশ্চয়ই দেখেছেন যে ক্রীড়াকে শিক্ষার কারিকুলামের ভেতরে অন্তর্ভুক্ত করা হচ্ছে, কালচারাল অ্যাক্টিভিজমকে আমাদের কারিকুলামের অন্তর্ভুক্ত করা হচ্ছে, যে গানের ব্যাপারটা, কবিতার ব্যাপারটা অন্তর্ভুক্ত করা হচ্ছে। দেখবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় অনেক ক্ষেত্রে শিল্পকলা একাডেমি থেকে শুরু করে অনেক কিছু যেগুলো আছে এগুলো সারা বছর অলসভাবে বসে থাকে। দেখবেন আমরা যদি সারা বছর অ্যাক্টিভেটেড রাখার ব্যবস্থা করা হচ্ছে, দেখবেন যে ওই জায়গায় কেউ হামনাতের প্র্যাকটিস করবে, কেউ গান গাবে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লালনের চর্চা হবে, আমাদের ন্যাশনালিজমের যে ধারাগুলো আছে সেগুলো চর্চিত হতে থাকবে। এই যে পরিবর্তনগুলো কিন্তু আসছে। অ্যাট দ্য সেম টাইম আমি আপনাকে বলি যে কেন আমরা আশাবাদী থাকতে চাই, কারণ আমরা কাজ করতে চাই। দেখবেন কাজ করতে গেলে কিছু সমালোচনা হবে এবং সেই সমালোচনাটাকে আমরা ওয়েলকাম করি, কারণ সমালোচনা যদি না থাকে এর মিনিংটা হলো আমরা কোনো কাজ করছি না। এবং সমালোচনার মাধ্যমে আমরা কি করব, কোথাও যদি আমাদের কোনো ঘাটতি থাকে সেই ব্যাপারটাকে আমরা অ্যাডমিট করে রেকটিফাই করে ফেলবো। কারণ সমালোচনার পরে যদি আমরা রেকটিফাই করে নিতে পারি, দ্যাট মিনস আমাদের কাজটা ভালো হচ্ছে, আমরা জনগণের কথা বোঝার চেষ্টা করছি। কারণ দিন শেষে তো একটা ভালো বাংলাদেশ সবার দরকার, সরকারি দল, বিরোধী দল, এমনকি যাদের কোনো রাজনৈতিক লিঙ্ক নাই, দেশটা ভালো হলে তো সবারই উপকারে লাগবে। আপনি যত নারীর কথাটা আনলেন প্রথমেই, যে নারীর সংসদে নারীর আসন নিয়ে কথা হলো, নারী শিক্ষা নিয়ে কথা হলো, নারীর নিরাপত্তা নিয়ে আসলে আপনার কি মনে হয়? আমরা বেশ কিছু ঘটনা দেখেছি, আমাদের সামনে এসেছে অনেক। এটা কি আপনার মনে হয় না যে বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নিরাপত্তা জোরদার করা সরকারের উচিত বা এটা তার দায়িত্ব? নারী নিরাপত্তায় আমি একটু আলাদা করে বলতে চাই, এটা নিয়ে আসলে কোনো ঘাটতি কি আপনি দেখতে পান বা আপনার চোখে পড়ে? নারীদের নিরাপত্তা তো বটে, সামগ্রিকভাবে দেশের সবারই তো সেফটি অ্যান্ড সিকিউরিটিটা থাকা উচিত। এবং নারীরা দেখবেন অনেক ক্ষেত্রে ভায়োলেন্সের শিকার অনেক বেশি মাত্রায় হয়। এই ব্যাপারটা আমাদের সবার আগে অ্যাডমিট করা উচিত। এবং যদি আমরা এই ব্যাপারটা অ্যাডমিট না করি তাহলে যেটা হবে, অনেক পপুলিজমের চর্চাতে হাততালি দেওয়া হবে, কিন্তু প্রকৃতপক্ষে সমস্যার কোনো সমাধান হবে না। যেমন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে অনলাইনে হ্যারাসমেন্ট নারীদের মানে এই বিগত 1.5 বছরে মনে হয়েছে কম্পারেটিভলি বেড়েছে অনেক। কেউ যদি বলে অতীতেও ছিল, ইয়েস অতীতেও ছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু এই অনলাইনে হ্যারাসমেন্টের ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে বিগত 1.5 বছরে অনেকটা ফুয়েলড আপ হয়ে গেছে। সেই ব্যাপারটাকে যত দ্রুত অ্যাড্রেস করে একটা আইডিয়াল সিনারিওতে নেওয়া যায় সেটা খুবই, মানে আমি বলবো না যে এটা করলে ভালো হবে, আমি বলবো এটা একটা ম্যান্ডেটরি থিং। এবং অনলাইনে হ্যারাসমেন্ট তো আছেই, পাশাপাশি বিভিন্ন জায়গায় দেখবেন এমন অনেক ঘটনা তো ঘটেছে যে পাবলিক প্লেসে লাথি দিয়ে হেনস্থা করা হচ্ছে, পাবলিক প্লেসে পেটানো হচ্ছে, তারপর যারা এই ধরনের হ্যারাস করেছে তাদের ফুলের মালা গলায় দিয়ে নিয়ে আসা হচ্ছে। আবার নারীদেরকে আপনি মানে যাচ্ছে তাই বলে গালিগালাজ করছেন, অনলাইনে বিভিন্ন স্লাট শেমিং করছেন, পলিটিক্যাল ওরিয়েন্টেশনের জন্যই আপনি তাদেরকে ব্যক্তিগতভাবে টার্গেট করছেন, তার ফ্যামিলিগতভাবে টার্গেট করছেন, এবং এই ব্যাপারটাকে আবার সেলিব্রেটও করা হচ্ছে। আবার এইটা নিয়ে কেউ কথা বলতে গেলে তাদেরকেও বিভিন্ন ব্যাশিংয়ের শিকার তারা হচ্ছে। এই ব্যাপারটা যে হওয়াটা উচিত না, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস, ইরেসপেক্টিভ অফ ইউর আইডিওলজিস। আমার কথা, যাকে আমি পছন্দ, লেটসে পছন্দ অপছন্দ না, ধরেন একটা আইডিওলজিকে আমি সাবস্ক্রাইব করি না, ইভেন সেই পার্টিকুলার গোষ্ঠীর দলের বা মতের সেও যদি এই ধরনের অন্যায্যভাবে হেনস্থার শিকার হয়, সেই ব্যাপারটা আমাদের সমর্থন করা উচিত না। ধরেন শুধুমাত্র আমাদেরই কেউ হেনস্থার শিকার হবে এবং তখনই প্রতিবাদ করবে, ব্যাপারটা এটা না। লেটস সে ধরেন যে XYZ, ধরেন যে এক্স আমি সমর্থক, ওয়াই এর আমি সমর্থক না, যে আমার সমর্থন ওইভাবে নাই, কিন্তু তারাও যদি দেখে যে অন্যায্যভাবে কোথাও হেনস্থার শিকার হচ্ছে, অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই ব্যাপারটা অ্যাড্রেস করা উচিত যে যে আমার অ্যালাইনমেন্টে নাই সেও যে কোনো অন্যায্যতার শিকার হতে পারে না, এই মাইন্ডসেটটা আমাদের ভেতরে ডেভেলপ করাটা উচিত। শেষ মুহূর্তে সাইদ ভাই আপনার থেকে ছোট্ট একটি বিষয় জানতে চাওয়া, তরুণ হিসেবে রাজনীতিতে আসা আপনার, এবং আমরা দেখি যে এখন তরুণ সমাজ কিন্তু অনেকে আগ্রহী বাংলাদেশের রাজনীতিতে। আমরা দেখেছিও জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে একটি তরুণদের বিশাল অংশ যুক্ত ছিলেন। এদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা, বা কি বলতে চান তরুণদের রাজনীতিতে আসার বিষয়, খুব ছোট্ট করে? রাজনীতিকে কেন্দ্র করে কিন্তু আসলে সবকিছু ঘোরে। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা ডিসিশনই রাজনৈতিক সিদ্ধান্ত। এই কারণে অরাজনৈতিক বলে আসলে সত্যিকার অর্থে কিছু নাই।
2 নম্বর ব্যাপার, রাজনীতিতে আগ্রহী হওয়া মানে ক্লিন পলিটিক্সের দিকেই আগ্রহীটা হওয়া দরকার। কিন্তু দেখবেন আপনার আইডিওলজির কারণে ক্লিন পলিটিক্স কি বাংলাদেশে এত বছরের কথা আমি বলবো না, ফিরে আসবে? আমার কাছে মনে হয় যে শুরুটা হওয়া উচিত এবং আমি আশাবাদী হতে চাই। দেখবেন যে আপনারা যদি পার্টিসিপেট করেন দেন অ্যান্ড অনলি দেন পরিবর্তনটা হবে। আদারওয়াইজ পার্টিসিপেট না করে আপনি সাইড লাইনে সবসময় বসে থেকে যদি সারাক্ষণ সমালোচনা করতে থাকেন রাজনীতিবিদরা খারাপ, এটা খারাপ, ওইটা খারাপ, কোনোদিনও চেঞ্জ হবে না। সো হু উইল চেঞ্জ? ইটস ইউ। সো আমাদেরই তো এগিয়ে আসতে হবে, বা অন্য যারা মনে করে যে রাজনীতিতে পজিটিভ ভ্যালু অ্যাড করতে পারবে তাদেরই এগিয়ে আসা উচিত। এবং রাজনীতিতে যদি এগিয়ে আসে, আমরা কি মনে করি জানেন, ধরেন যে খারাপ ডেমোক্রেসি থাকে, সেটার বিকল্পটা কি? বিরাজনীতিকরণ? উত্তর হলো না, উত্তরটা হলো ভালো রাজনীতি। ভালো রাজনীতি দিয়েই রিপ্লেসটা করতে হবে। সো অনেকে অনেক কথা বলবে, কেউ আলোচনা করবে, সমালোচনা করবে, অন্যায্য সমালোচনা করবে। আমাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে হয়, হয়তো যে কাজটা করেই নাই দেখবেন আপনার নাই লাগিয়ে দেওয়া হচ্ছে, আপনি এটা করেছেন। এইগুলা দেখে থমকে না দাঁড়ানো, নিজের কাজটা নিজের করে যাওয়া। ক্রমাগত নিজের কাজটা নিজে যদি করে যায়, একটা পর্যায়ে দেখা যাবে যে না, মানুষ কাজটা করছে। কারণ প্রতিনিয়ত দেখবেন অনলাইনে বুলিংয়ের শিকার হবেন, প্রতিনিয়ত এমন অনেক কথাবার্তা অন্যায্যভাবে আপনাকে কথাবার্তা বলা হবে হয়তো বা যেটা আপনি করেনই নাই, কিন্তু এইগুলা দেখার পরেও টিকে থাকা। এবং সত্যিকার অর্থে যদি আপনি চেঞ্জ দেখতে চান, তাহলে আপনার ভিন্ন মতের হলেই গালাগালি করে অস্থির করে ফেলবেন যে ও আমি আপনার মতো না, অতএব আমাকে গালাগালি করাটা আপনার জায়েজ। এই জায়গাটা যদি কেউ এক্সপেক্ট করে, তাহলে রাজনীতির গুণগত পরিবর্তনটা হবে কিভাবে? সো আমি মনে করি যে এই জায়গায় মাটি কামড়ে পড়ে থাকাটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং আপনি যদি ওভারঅল কালচারটা পরিবর্তন করতে চান, আপনার আচার আচরণ খুবই পলিশড হওয়াটা জরুরি। সবসময় শুধু পপুলিজমের চর্চা করে হাততালি পাওয়ার কালচারটা ভালো রাজনীতি এনে দিবে না। হয়তো এমন অনেক কথা বলবেন যেটা বললে আপনি জানেন যে হাততালি পাবেন, যেটা বললে প্রচুর মানুষ আপনাকে সেলিব্রেট করতে থাকবে। এ ধরনের পপুলিজমেরও কিন্তু একটা উত্থান অনেক জায়গায় দেখা যাচ্ছে। অনেক সময় আপনি রিয়েল কাজটা করতে গেলে অনেক প্রতিবন্ধকতার মুখে পড়তে পারেন, সমালোচিত হতে পারেন, কিন্তু রিয়েল কাজটা করলে তার একটা ইম্প্যাক্ট পাওয়া যায়। পপুলিজমের চর্চাটা বন্ধ করে জেনুইন কাজের দিকে ফোকাস করা উচিত। এবং সত্যিকার অর্থে কে কি আলোচনা করলো সেটার পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখা উচিত যে জেনুইন ভ্যালুটা অ্যাড করা যাচ্ছে কিনা। এবং এই পরিবেশটা তৈরি করে দেওয়ার দায়িত্ব কিন্তু সবার। যেমন আপনি চান যে ঠিক আছে ভালো রাজনীতিবিদরা আসুক, রাজনীতিটা হোক, একই সাথে আপনি কেউ রাজনীতিতে আগ্রহী হইলে তাকে আপনি সবসময় বুলিং করছেন যাতে সে না আসে। তাহলে এই বৈপরীত্যর ভিড়ে অনেক মানুষ তা হারিয়ে যেতেই পারে, কারণ মাটি কামড়ে পড়ে থাকার স্বভাবটা সবার না। আমরা চাই না কেউ হারিয়ে যাক, বিশেষ করে আপনারা যেন হারিয়ে না যান, কারণ তরুণদের আমাদের দরকার এবং আমরা চাই একটি ক্লিন পলিটিক্স আমাদের দেশে ফিরে আসুক। দর্শক যে যেখান থেকে দেখছিলেন ভালো থাকবেন, এনটিভির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।